আর্থিকভাবে তোমার হাজব্যান্ডের ডিউটি ছিল টু লুক আফটার দ্য ওয়াইফ বা সব খরচপাত দেওয়ার, এখন তো আর এটা নাই। তো এটাকে সে নিয়ে আসতে পারে রিভার্ট করার জন্য। অথবা হাজব্যান্ড বলতে পারে যে কোনো এভিডেন্স আনতে পারে যে আমি ওয়াইফের নামে একটা ফ্ল্যাট কিনেছিলাম আর কাগজপত্র নিজের কাছে রাখছিলাম, সে কোনো কন্ট্রারি এভিডেন্স দেখাতে পারে। আমি জুয়েলারি কিনেছিলাম, হ্যাঁ, ওয়াইফের নামে, কিন্তু জুয়েলারিটা দেওয়ার আগে বলেছিলাম কিন্তু যে যদি ডিভোর্স হয় তাহলে কিন্তু আমি এটা ফেরত নিয়ে নিব, মানে কন্ট্রারি কোনো এভিডেন্স রেখে দিচ্ছে। আমি ওয়াইফের জন্য ফার্নিচার কিনে দিয়েছিলাম তার রুমের জন্য, কিন্তু বলছিলাম যে ডিভোর্স হলে কিন্তু এটা আবার আমি নিয়ে নিব। রিভার্ট করার কিন্তু উপায় আছে। ফাদার চাইল্ড হলে যদি কন্ট্রারি এভিডেন্স থাকে, মনে আছে না একটা কেস আমরা দেখলাম যে মানে ডটারের নামে জমি ট্রান্সফার করছিল বা দলিল রেখে দিছিল, তাহলে কিন্তু এটা সে ইয়ে করতে পারবে। এখানে গার্ডিয়ানের ক্ষেত্রেও যদি কন্ট্রারি এভিডেন্স থাকে তাহলে কিন্তু রিভার্ট করা যাবে। তাহলে এখন এখানে আমরা আসলে কি পড়তেছি? এখানে আমরা পড়তেছি হচ্ছে যে ফোর্থ কি কোনো অপশন এখানে আসতে পারে কিনা, যে এ বি কে কোনো জমি ট্রান্সফার করছে অথবা কোনো পার্সোনাল প্রপার্টি ট্রান্সফার করছে, কিন্তু এ বলতে চাচ্ছে যে আমি যে প্রপার্টি ট্রান্সফার করেছিলাম এটা একটা অপরাধ ঢাকার জন্য করেছিলাম, যে আমি ঘুষ খেয়ে 50,000 পাউন্ড ইনকাম করেছিলাম, ঘুষের টাকাটা আমি বিকে দিয়ে দিয়েছিলাম। আমি ঘুষ খেয়ে একটা হাউস পারচেস করেছিলাম, হাউসটা আমি বিকে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আমি একজন ড্রাগ ডিলার, হ্যাঁ, ড্রাগ বিক্রি করে বা আমি ড্রাগসগুলো আমি বিকে দিয়েছিলাম, আমি ইলিগাল উইপেন এনে বিকে দিয়েছিলাম। তাহলে এখন কিন্তু সে এটা বলতেছে না যে আমি এটা তাকে গিফট হিসেবে দেই নাই, প্রিজাম্পশন অ্যাডভান্সমেন্ট হবে না অথবা কনসিডারেশন। সে বলতে চাচ্ছে যে আমি একটা ইলিগাল কাজ মানে তোমার ইয়ে করার জন্য, হাইড করার জন্য আমি তাকে এই প্রপার্টি দিয়েছিলাম। ইললিগেলিটি দিয়ে কি ফেরত পাওয়ার কোনো উপায় আছে কিনা? ঠিক আছে, তার মানে এখানে সে অন্য একটা ইস্যু নিয়ে আসতেছে। সে বলতে চাচ্ছে যে আমি ঘুষের টাকায় তার জন্য একটা মোটরসাইকেল কিনে দিয়েছিলাম, সুতরাং সে এটা আমার জন্য যে হোল্ড করবে এটা গিফটের জন্য না, প্রিজেন্ট অ্যাডভান্সমেন্টের জন্য না, কনসিডারেশনের জন্য না, যেহেতু এটা ছিল ইললিগাল ট্রান্সফার, এটা আমার জন্য হোল্ড করে। আর ইললিগাল ট্রানজাকশন হলে তো এটা ফেরত পাওয়া যায়, একটু আগে আমরা দেখে আসলাম। ইললিগাল ট্রানজাকশনে যদি কোনো গুডস ট্রান্সফার হয়েও যায় এটা বাতিল হয়ে যাবে, এটা ভয়েড হবে, এটা কন্ট্রাক্টের জন্য সেম হবে, এটা টর্টের জন্য সেম হবে, এটা ট্রাস্টের জন্য সেম হবে। তাহলে ইললিগ্যালিটিকে কি এভিডেন্স হিসেবে ব্যবহার করা যাবে কিনা টু রিবার্ট প্রিজাম্পশন অফ রেজাল্টিং ট্রাস্ট, মানে চতুর্থ একটা এক্সেপশন আসতে পারে কিনা। ক্যান ইললিগ্যালিটি বি ইউজড টু গেট ব্যাক দ্য প্রপার্টি, মানে এখানে এ ফেরত চাচ্ছে, কিন্তু এ এই কারণে ফেরত চাচ্ছে না যে আমি গিফট হিসেবে দেইনি, এই কারণে ফেরত চাচ্ছে না যে আমাদের মধ্যে সম্পর্কটা তিনটার মধ্যে পড়ে না, এই কারণে ফেরত চাচ্ছে না যে এখানে সে কনসিডারেশন দিয়েছিল কি দেয় নাই। এখানে এর কথা হচ্ছে যে একটা ইললিগেল কাজ করতে গিয়ে, ইললিগেল কাজ হাইড করতে গিয়ে, একটা ক্রিমিনাল অফেন্স করতে গিয়ে আমি তাকে প্রপার্টি দিয়েছিলাম, সুতরাং যেহেতু ইললিগেল ট্রানজাকশন বাতিল হয় তা আমার কাছে ওই প্রপার্টি ফেরত আসবে, এটা সে বলতে চায়। এখানেও হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে প্রপার্টি ফেরত চাচ্ছে, হাজব্যান্ড বলতে চাচ্ছে যে এখানে আমি রিলাই করতে চাচ্ছি অন ইললিগালিটি। হাজব্যান্ড বলতে চাচ্ছে যে আমি যে ওয়াইফকে যে জুয়েলারি দিয়েছিলাম এটা ইললিগেল টাকায় কিনা জুয়েলারি বা চুরি করা জুয়েলারি ছিল। ফাদার চাইল্ডের কাছ থেকে যে বাড়িটা চাচ্ছে এটা বলতে চাচ্ছে যে আমি একটা ক্রিমিনাল অফেন্স করে বা আরেকজনের বাড়ি নিজের নামে আমি রেজিস্ট্রেশন করে তারপর আমার চাইল্ডকে দিয়েছিলাম, তাহলে এটা ইললিগালিটি। আর ইললিগেল কোনো ট্রানজাকশন থাকলে তো এটা ইকুইটি, কথা হচ্ছে হি হু কামস টু ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস। তাহলে তাকে কেন মানে এখানের মধ্যে ইকুইটি হেল্প করবে, কেন ডাব্লিউ কে হেল্প করবে, সি কে হেল্প করবে, কেন ওয়ার্ড কে হেল্প করবে? ক্লিয়ার জিনিসটা? তাহলে ইললিগালিটিকে কি এভিডেন্স হিসেবে ব্যবহার করা যাবে কিনা, এটা কোর্ট আগে ইললিগালিটিকে ব্যবহার করতে দিত কি দিত না আমরা এখানে দেখব। এখন এখানে রিসেন্ট একটা কেস আসছে, এই কেসের নাম হচ্ছে পাটেল এন্ড মির্জা কেস, ঠিক আছে। রিসেন্টলি এই কেসটা এই এরিয়াতে এন্ট্রি করেছে।
তাহলে এখন আমরা যদি দেখি যে কোর্ট কি ইলিগ্যালিটিকে ইউজ করতে দেয় কিনা, তাহলে প্রিজাম্পশন অফ রেজাল্টিং ট্রাস্ট অ্যান্ড এভিডেন্স অফ ফ্রডুলেন্ট কন্ডাক্ট। তাহলে কোর্টের কথা হচ্ছে যে আমরা এই জিনিসটা দেখবো যে হি হু কামস টু ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস। দ্য কমন ল অর ইকুইটি will allow a claimant to establish claim on the basis of evidence that implicates him or her for illegal purpose. যে in general neither the common law হেল্প করবে না ইলিগাল কোনো কাজকে সমর্থন করতে, ইকুইটিও হেল্প করবে না ইলিগাল কোনো কাজকে সমর্থন করতে। এটা না করে হচ্ছে কমন ল, কন্ট্রাক্ট, টর্ট অথবা ট্রাস্ট ল। এখানে কি হলো, আচ্ছা তাহলে আমরা এটা কুইকলি শেষ করে ফেলি জিনিসটা। আচ্ছা তাহলে এখন আমরা যে পয়েন্টটা দেখি সেটা হচ্ছে যে এক্স মানি দিল হচ্ছে গিয়ে তোমার ওয়াইকে, হ্যাঁ, তোমার গিভেন মানি ফর এনি ইলিগাল পারপাস। তাহলে কমন ল বলবে ইলিগাল ট্রানজাকশন কোর্টে এনফোর্সেবল হবে না। অ্যাজ নট ক্লিন হ্যান্ড এক্স ক্যানট রিলাই অন রেজাল্টিং ট্রাস্ট। তাহলে কোর্ট বলবে যে তুমি তো ভাই এই টাকা ফেরত পাবা না, কারণ তুমি তো এটা ইলিগাল কাজের জন্য টাকা দিয়েছিলা। ঠিক আছে, তাহলে ইলিগাল কাজের জন্য কোনো টাকা দিয়ে দিলে কন্ট্রাক্ট লয়ের আন্ডারও রিকভারি করা সম্ভব না, আবার হচ্ছে গিয়ে টর্ট লয়ের আন্ডারও রিকভারি করা সম্ভব না, অথবা ট্রাস্টের আন্ডারও এটা রিকভারি। তাহলে এক্স যদি ওয়াইকে কোনো একটা ইলিগাল পারপাসে টাকা দিয়ে থাকে 10,000 পাউন্ড, কন্ট্রাক্ট লয়ের আন্ডারও ফেরত পাবে না এবং ট্রাস্ট লয়ের আন্ডারও ফেরত পাবে না, কারণ কোর্ট বলে দিবে যে তুমি তো এটা ইলিগাল কাজের জন্য টাকাটা দিয়েছিলা। ঠিক আছে, তুমি তো তাকে টাকাটা দিয়েছিলা হচ্ছে গিয়ে তুমি একটা জুয়েলারি শপে বার্গলারি করবা এই জন্য, তাহলে তোমাকে আমরা এটা হেল্প করবো না। কিন্তু যেটা এখানের মধ্যে ক্রিটিসাইজ করা যেতে পারে সেটা হচ্ছে যে কেন কোর্ট তাকে এটার ফেরত দিবে না। কোর্ট বলতেছে হচ্ছে যে তোমাকে আমরা ফেরত দিব না, রিজনটা হচ্ছে এখানের মধ্যে যে তুমি যে কোর্টে আসছো তোমার হাত তো ক্লিন না। তুমি বলতে চাচ্ছ যে ইলিগাল কাজের জন্য, ব্যাংক রবারি করার জন্য বা একটা জুয়েলারি শপে রবারি করার জন্য টাকাটা দিয়েছিলা, তুমি এটা কেন ফেরত চাচ্ছ? এটা তো একটা ইলিগাল কাজ। কিন্তু কোর্টের বোঝা উচিত ছিল যে তাহলে ওয়াই কেন টাকাটা রাখবে, কারণ ওয়াইও তো এগ্রি করছিল ক্রাইম করার জন্য। ওয়াই নিজেও তো একজন বার্গলার ছিল, সেও তো একজন রবার ছিল। তাহলে কোর্ট শুধু এক্স এর ইলিগ্যালিটি দেখলো, কিন্তু কোর্ট ওয়াই এর ইলিগ্যালিটি দেখলো না। এটা হচ্ছে আমাদের ক্রিটিসিজম। তাহলে কোর্টের অ্যাপ্রোচ যদি হয়ে থাকে হি হু কামস টু ইকুইটি কাম উইথ ক্লিন হ্যান্ডস, মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস, তাহলে দুজনের হ্যান্ডই তো এখানে ডার্টি, এক্স এর হ্যান্ডও ডার্টি, ওয়াই এর হ্যান্ডও ডার্টি, তাহলে কারোরই তো হেল্প করা উচিত ছিল না। ক্লিয়ার জিনিসটা? তো এখন এটার জন্য আমাদের প্রথম কেসের নাম হচ্ছে টিনসলি অ্যান্ড মিলিগান কেস। তো টিনসলি অ্যান্ড মিলিগান কেসের ফ্যাক্টটা হচ্ছে এরকম যে আমাদের টিনসলি এবং মিলিগান দুজন ডিসাইড করলো যে তারা একটা হাউস পারচেস করবে। হাউসের দাম আমরা ধরে নিচ্ছি 90,000 পাউন্ডস। এটার জন্য টিনসলি দিবে 45,000, মিলিগানও দিবে 45,000।
কিন্তু তারা ডিসাইড করলো যে এটা টিনসলির নামে রেজিস্ট্রেশন হবে। কেন টিনসলির নামে রেজিস্ট্রেশন হবে? বিকজ মিলিগানের নামে অলরেডি লোকাল অথরিটি তে একটা হাউস তার নামে রেজিস্ট্রেশন করা আছে, মানে সরকার তাকে একটা বাসা অলরেডি থাকতে দিয়েছে। সে বলছে আমি হোমলেস, লোকাল অথরিটি অলরেডি মিলিগানকে একটা বাসা দিচ্ছে। এখন যদি তার নিজের নামে রেজিস্ট্রেশন হয় জয়েন্ট টেনেন্টস হিসেবে, তাহলে তো ভেজালে পড়ে যাবে মিলিগান, তাহলে তো ওই বাসা বা লোকাল অথরিটি ক্যান্সেল করে দিবে। এই জন্য টিনসলি অ্যান্ড মিলিগান দুজন মিলে জমিটা কিনলেও, হাউসটা কিনলেও এটা রেজিস্ট্রেশন করছে হচ্ছে টিনসলির নাম। তো পরে যখন এই দুই পার্টির মধ্যে ঝামেলা অ্যারাইজ করছে টিনসলি এবং মিলিগানের ভিতরে, তখন টিনসলি বলতে চাচ্ছে এই হাউসটা শুধু আমার। আর যেহেতু মিলিগান তুমি একটা ইললিগ্যালিটি করার জন্য লোকাল অথরিটি যেন তোমাকে তোমার বাসাটা না নিয়ে নেয়, তুমি নিজেকে যে হোমলেস পরিচয় দিয়ে লোকাল অথরিটি থেকে বাসা নিচ্ছ, এই পারপাসে যেহেতু ৪৫,০০০ পাউন্ড দিয়েছিলা, এটা আর তুমি ফেরত পাবা না এবং এই বাড়িটা পুরোটা আমার হয়ে গেছে। ঠিক আছে? তাহলে কিন্তু টিনসলি কোর্টে ইলিগ্যালিটি উপর রিলাই করে নাই। টিনসলি একবারও মুখে বলে নাই যে কেন সে এই টাকাটা, বা কেন সে তোমার সরি এখানের মধ্যে কেন মিলিগান একবারও কোর্টে বলে নাই যে আমি এই টাকাটা চাচ্ছি হচ্ছে বিকজ এটা ছিল হচ্ছে একটা ইলিগ্যাল ট্রানজাকশন। এটার উপর মিলিগান রিলাই করে নাই। মিলিগান বলছে হাউসটা কেনার সময় আমি দিয়েছিলাম ৪৫,০০০, সে দিয়েছিল ৪৫,০০০। আমি হাউসের অর্ধেক চাচ্ছি বিকজ এটা হচ্ছে পারচেজ মানি রেজাল্টিং ট্রাস্ট। আমি এই কারণে টাকাটা ফেরত চাচ্ছি না বিকজ আমাদের ট্রানজাকশনটা ছিল ইলিগাল। আমি এই কারণে টাকাটা ফেরত চাচ্ছি যে আমি ইলিগালিটির উপর রিলাই করতে চাচ্ছি না, আমি টাকাটা ফেরত চাচ্ছি বিকজ আমি এই টাকাটা তাকে গিফট হিসেবে দেইনি। তার সাথে আমার সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ, প্যারেন্টস চাইল্ড অথবা গার্ডিয়ান ওয়ার্ড সম্পর্ক না, এবং সে কোনো কনসিডারেশনও দেয়নি। আমি এই কারণে ফেরত চাচ্ছি, আমারটা তিনটার মধ্যেই পড়ে যায়, আমি ইলিগ্যালিটি কেন আনতে যাব? তাহলে কোর্টে ইলিগ্যালিটির উপর মিলিগান রিলাই করেনি, আর কোর্টও এটাকে ইগনোর করে গেছে। কোর্ট বলছে না, যেহেতু মিলিগান ইলিগ্যালিটির কথা বলে নাই, তার কি ইলিগ্যালিটি ছিল টিনসলি এটা তুমি বললেও কাজ হবে না, এটা আমরা শুনবই না। তাহলে কোর্ট এখানে কিন্তু জানতো দেয়ার ওয়াজ এ ইলিগ্যালিটি, কিন্তু কোর্ট এটাকে বিবেচনাই নেয়নি। ইলিগ্যালিটি বিবেচনায় নিলে কি হইতো এই জন্য আমরা এটা জানতে পারলাম না, কিন্তু এটা হচ্ছে এই কেসের ক্রিটিসিজম। কারণ কোর্ট এখানে একটা মানে আমরা বলতে পারি যে জেনেও চুপ থাকছে আর কি, চুপচাপ থেকে গেছে। কোর্ট ইলিগ্যালিটির ব্যাপারে আর কোনো কমেন্ট করতে চায়নি এই কেস। কিন্তু এখানে কিন্তু একটা ইলিগ্যাল ট্রানজাকশন ছিল, আর ইলিগ্যালিটি আসলে কি হইতো এটা কিন্তু এখানের মধ্যে ক্লিয়ার করলো না। কোর্ট শুধু বলতেছে যে মিলিগান টাকাটা ফেরত পাওয়ার জন্য তার ৪টা অপশন ছিল, তো সে প্রথম ৩টার উপর রিলাই করছে। সেই ইলিগ্যালিটি যেহেতু কোর্টে আর্গিউ করে নাই, এই জন্য আমরা কিন্তু এই টাকাটা তার মানে এই জিনিসটা আর জানতেও চাইলাম না এখানে। এটা ছিল টিনসলি অ্যান্ড মিলিগান কেসের প্রিন্সিপাল। তাহলে টিনসলি অ্যান্ড মিলিগান আমাদেরকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিছে, একটা কন্ট্রাডিকশন নিয়ে আসছে লয়ের মধ্যে। লয়ের মধ্যে কন্ট্রাডিকশন এরকম যে যদি এর সাথে বিয়ের সম্পর্ক হয় হচ্ছে ফাদার চাইল্ড, হাজব্যান্ড ওয়াইফ এবং হচ্ছে গার্ডিয়ান ওয়ার্ড, যদি সম্পর্কটা হয় এরকম, তাহলে এখানে অ্যাপ্লাই করবে প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট। আর প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট যদি হয়, আর এখানে যদি কোনো ইলিগ্যালিটি থাকে, ঠিক আছে, যদি এরকম সম্পর্ক হয় হোয়ার দ্য ফরেস্টার ট্রান্সফারস প্রপার্টি টু হিজ ওয়াইফ, অথবা এরকম যদি ট্রান্সফার করে থাকে, শো দ্যাট হি ইন্টেন্ডেড এ ট্রাস্ট, সো মাস্ট রিলাই আপন এভিডেন্স অফ ট্রু ইন্টেনশন ফর ট্রান্সফার। In these cases his unclean hands will deny him interest under the trust. তার মানে এখানে সে যদি কোনো ইলিগ্যালিটি করেও থাকে, ইলিগ্যালিটি যদি করেও থাকে, সে এই জিনিসটা আর ফেরত পাবে না। এটা ওই লোকের হয়ে যাবে, ওই চাইল্ডের হয়ে যাবে, ওয়াইফের হয়ে যাবে, ওয়ার্ডের হয়ে যাবে। তার মানে প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট ক্যানট বি রিবাটেড, ক্যানট বি রিবাটেড, এটা খণ্ডন করা যাবে না বাই ইলিগ্যাল কন্ডাক্ট।
কিন্তু যদি প্রিজাম্পশন অফ রেজাল্টিং ট্রাস্ট হয়, a fraudster who transfers his property to another to defraud his creditors when bankruptcy looms can retrieve the property when the coast is clear. তার মানে simply by educing evidence of the transfer. এটা যদি সম্পর্কটা এই তিনটার মধ্যে না হয়ে থাকে, এক্স যদি তার একটা বন্ধু ওয়াইকে কোনো প্রপার্টি ট্রান্সফার করে থাকে, আর এক্স ওয়াইকে প্রপার্টিটা ট্রান্সফার করছিল এই জন্য যে ব্যাংক তাকে খুঁজতেছে, যে ব্যাংকের কাছে সে লোন নিয়ে টাকা ফেরত দেয় নাই, ব্যাংক এখন তার জমিটা বিক্রি করে দিবে দেখে এই জমিটা সে ওয়াইয়ের কাছে ট্রান্সফার করে দিয়েছিল। বাট ওয়াই তার এই তিনটা সম্পর্কের মধ্যে পড়ে না, তার একটা ফ্রেন্ড হয়। তাহলে যদি সে ব্যাংকে ফাঁকি দিতে পারে আর পরবর্তীতে যদি ওয়াইকে বলে যে তুমি হাউসটা আমাকে ফেরত দাও, এখানে সে ইলিগ্যালিটি ইউজ করতে পারবে। এখানে এক্স বলতে পারবে যে আমি তো একটা ইলিগ্যাল পারপাসের জন্য তোমাকে দিয়েছিলাম, যেহেতু ব্যাংক আমাকে খুঁজতেছিল এই জন্য আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম, আর তুমি জানতা যে আমার কোনো জেনুইন ইন্টেনশন ছিল না। তাহলে প্রিজাম্পশন অফ রেজাল্টিং ট্রাস্ট হলে আমি ইলিগ্যালিটি ব্যবহার করতে পারবো এবং আমি প্রপার্টি ফেরত চাইতে পারবো। কিন্তু প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট হলে আমি ইলিগ্যালিটি রেইজও করতে পারবো না এবং আমি প্রপার্টি ফেরতও পাবো না। তাহলে এটা কেমন কথা হইলো যে ইলিগ্যালিটি এক জায়গায় ব্যবহার করা যাবে প্রিজাম্পশন অফ রেজাল্টিং ট্রাস্টের ক্ষেত্রে, বাট প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তাহলে লয়ের মধ্যে একটা কন্ট্রাডিকশন ছিল। তাহলে যদি এক্স এবং ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক না থাকে, হাজব্যান্ড ওয়াইফ, গার্ডিয়ান ওয়ার্ড, প্যারেন্টস চাইল্ড, তাহলে ইলিগ্যালিটিকে ইউজ করা যাবে না। সরি, মানে যদি সম্পর্কটা না থাকে তাহলে ইলিগ্যালিটি ইউজ করা যাবে। আর যদি এরকম সম্পর্ক থাকে ওয়ার দেয়ার ইজ রিলেশনশিপ অফ ডিপেন্ডেন্টস, মানে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক, প্যারেন্টস চাইল্ড সম্পর্ক, গার্ডিয়ান ওয়ার্ড সম্পর্ক, তাহলে এখানে তোমার ইলিগ্যালিটি ইউজ করা যাবে না। তাহলে ইলিগ্যালিটি ক্যানট বি ইউজড, ইলিগ্যালিটি ব্যবহার করা যাবে না। আর সম্পর্ক যদি এই তিনটার মধ্যে না হয় তাহলে ইলিগ্যালিটি ক্যান বি ইউজড, ইলিগ্যালিটি ক্যান বি ইউজড। তাহলে ইলিগ্যালিটি ক্যান বি ইউজড, তাহলে ইলিগ্যালিটিকে তখন ব্যবহার করা যাবে। তাহলে তোমার ইস্যুটা দাঁড়াচ্ছে হচ্ছে যে এক্স এর সাথে ওয়াই যদি কোনো সম্পর্ক না থাকে, এক্স এবং ওয়াই যদি ফ্রেন্ড হয়, এক্স যদি এমপ্লয়ার হয়, এমপ্লয়ের অ্যাকাউন্টে সে 2 লক্ষ পাউন্ড ট্রান্সফার করে দিছে, এই জন্য যে এক্স ভাবতেছে যে আমি যদি 2 লক্ষ পাউন্ড ট্রান্সফার না করি তাহলে ব্যাংক আমার এই টাকাটা জব্দ করে ফেলবে, এই জন্য সে তার এমপ্লয়ির নামে এই টাকাটা ট্রান্সফার করছে। ব্যাংকে যদি সে ফাঁকি দিতে পারে আর পরবর্তীতে যদি এমপ্লয়ের কাছ থেকে টাকাটা চায়, এই টাকাটা সে রিকভার করতে পারবে, কারণ কোর্টে গিয়ে বলবে যে আমি তো এটা ইলিগেল কাজের জন্য টাকাটা দিয়েছিলাম আর ওয়াই এটা জানতো। সো গিভেন মানি ফর অ্যান ইলিগেল পারপাস, X can rely on presumption of resulting trust. ঠিক আছে, এখানে সে প্রিজাম্পশন অফ রেজাল্টিং ট্রাস্টের উপর রিলাই করতে পারবে, দো শি ক্যানট রিলাই অন হার ইলিগেল কন্ডাক্ট। সে ইলিগেলিটিটা কোর্ট আর কানে নিবে না, কিংসলি মিলিগান কেসে যেরকম কানে নেয়নি এখানেও এটা নিবে না। কিন্তু যদি সম্পর্কটা হয়ে যায় হচ্ছে এই তিনটা সম্পর্ক, যে হেয়ার যদি হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক হয় তাহলে প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট অ্যাপ্লাই করবে। তাহলে even though H transferred property for an illegal purpose, H cannot adduce evidence of illegality. না সে প্রিজাম্পশন রেজাল্টিং ট্রাস্টের উপর রিলাই করতে পারবে যেহেতু সম্পর্কটাই তিনটার মধ্যে পড়ে গেছে, না সে ইলিগ্যালিটিকে আনতে পারবে। ঠিক আছে, এবং টিনসলি কেসটা স্ট্রং ভাবে ফলো করা হয়েছে অনেকগুলা কেসে, কুলিয়ার এন্ড কুলিয়ার কেসে, সিলভারউড এন্ড সিলভারউড কেসে। বাট নেলসন এন্ড নেলসন কেস, যেটা অস্ট্রেলিয়ার কেস, সেটা বললো যেটাতে অ্যাবসার্ড প্রিন্সিপাল, যে ইলিগ্যালিটি যদি ব্যবহার করা না যায়, দুইটার কোনোটাতেই ব্যবহার করা উচিত না, পিআরটির ক্ষেত্রেও উচিত না, পিও এর ক্ষেত্রেও উচিত না। ঠিক আছে, তো কয়েকটা কেসেস এখানের মধ্যে আমরা মেনশন করে দিতে পারি, যে কয়েকটা কেস, যেমন গ্যাস্টকুইন এন্ড গ্যাস্টকুইন। এখানে হাজবেন্ড তার ওয়াইফের কাছে একটা প্রপার্টি ট্রান্সফার করে দিয়েছিল, কারণ কি যে তাকে তোমার খুঁজতেছিল ক্রেডিটাররা। পরবর্তীতে যখন ক্রেডিটারদেরকে সে তোমার
ডজ করতে পারছে, বিদায় করে দিতে পারছে, তখন ওয়াইফের কাছ থেকে প্রপার্টি ফেরত চাইছে, আর সেই ইলিগেল কন্ডাক্টটাকে নিয়ে আসতে চাইছে তোমার এই প্রিজাম্পশনটাকে রিভার্ট করার জন্য। কোর্ট বলছে যে না, এটা তো আমরা রিভার্ট করতে দিব না। তুমি যেহেতু হাউসটা একবার ট্রান্সফার করে দিছো টু দ্য ওয়াইফ, এখানে প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট অ্যাপ্লাই করবে। আর তোমার কি ইলিগেল মোটিভ ছিল এটা এখানে দেখা হবে না। তুমি যে ক্রেডিটরদেরকে ডিফ্রড করতে চাচ্ছিলে সেটা আমরা দেখব না। সিমিলার প্রিন্সিপাল অ্যাপ্লাই করেছিল টিঙ্কার অ্যান্ড টিঙ্কার কেস। কন্ট্রাস্টিং কেস ছিল ট্রাইব অ্যান্ড ট্রাইব কেস। ট্রাইব অ্যান্ড ট্রাইব কেসে যেটা হয়েছিল সেটা হচ্ছে ফাদার যখন বুঝতে পারছে যে তার টিনেন্টরা তাকে তোমার বাসা রিপেয়ার করতে বলবে, হ্যাঁ, রিপেয়ার করার জন্য তার টাকা খরচ করতে হবে, তখন সে তার যত শেয়ার টাকা পয়সা আছে সব তার সানকে ট্রান্সফার করে দিচ্ছে, যেন টিনেন্টদের আর রিপেয়ার করে না দিতে হয়। টিনেন্টদের যদি রিপেয়ার করতে বলে সে বলবে আমার কাছে তো কোনো টাকা নেই। এই জন্য সে 2 নাম্বারই করার জন্য সব শেয়ার টাকা পয়সা সব সানের নামে ট্রান্সফার করে দিয়েছিল। তো যখন সে পরবর্তীতে অনুশোচনা করছে যে আসলে টিনেন্টদেরকে এভাবে ঠকানো ঠিক হয়নি, তখন টিনেন্টদের সাথে সে একটা এগ্রিমেন্টে গেছে যে আমি রিপেয়ার করে দিব, 2 বছর পরে রিপেয়ার করব। তার মানে সে যে ইলিগেল মোটিভে টাকাটা ট্রান্সফার করেছিল, ইলিগেলিটি কিন্তু করা লাগে নাই, এবং সে রিপেন্টেন্স করলো, সে অনুশোচনা করলো। এখানে কোর্ট অ্যালাউ করছিল যেহেতু সে ইলিগেলিটিটা ক্যারি আউট করে নাই, এই জন্য সানের কাছ থেকে সে শেয়ার এবং টাকাগুলো ফেরত পাবে। এখানে সে তার ইলিগেল যে মোটিভটা এটা সে ইউজ করতে পারবে, তার ইলিগেল কন্ডাক্টটা সে ইউজ করতে পারবে। তাহলে লয়ের মধ্যে আমরা দেখলাম যে একটা কন্ট্রোভার্সি ছিল যে ইলিগেলিটি কি ইউজ করা যাবে কিনা টু রিভার্ট প্রিজাম্পশন অফ তোমার রেজাল্টিং ট্রাস্ট অ্যান্ড প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট। এই জিনিসটাকে এখন একদম সহজ করে দিছে হচ্ছে আমাদের লাস্ট কেস হচ্ছে পাটেল এন্ড মির্জা কেস। পাটেল এন্ড মির্জা কেসে যে ঘটনাটা ঘটছিল এটা ছিল একটা কন্ট্রাক্টের কেস, যেটা এখন টর্টও ব্যবহার করা হচ্ছে, ট্রাস্টও ব্যবহার করা হচ্ছে। কন্ট্রাক্টের কেস কেন ছিল এখানে, যে এখানে আমাদের পাটেল মির্জাকে দিয়েছিল 6,20,000 পাউন্ড কিছু শেয়ারের সিক্রেট ইনফরমেশন দেওয়ার জন্য, যে কোন কোন শেয়ারের দাম বেড়ে যাবে কমে যাবে, এই সিক্রেট ইনফরমেশন যেন সে তাকে দিয়ে দেয়। তো মির্জা তাকে এই ইনফরমেশন দিতে পারে নাই, উল্টা পুলিশের কাছে ধরা পড়ে গেছে, এবং এই দুজনকেই সেকশন 52 ক্রিমিনাল জাস্টিস অ্যাক্ট 1993 এর আন্ডারে চার্জ করা হয়েছে এবং দুজনেই জেল খাটতেছে। এখন পাটেল যেটা বলতে চাচ্ছে যে আমি যে 6,20,000 পাউন্ড দিয়েছিলাম এটা তো আমি ফেরত চাই, এটা তো আমাকে ফেরত দিতে হবে, আর আমার তো কাজের কাজ হইলো না, ইনফরমেশন তো পাইলামই না, উল্টা আরো ক্রিমিনাল অফেন্স হয়েছে হচ্ছে দুইজনের। এই টাকাটা ফেরত পাওয়া যাবে কিনা। মির্জা রিলাই করতেছে অন ইলিগেল কন্ডাক্ট। ইলিগেল ট্রানজাকশনের আন্ডারে টাকা যদি চলে যায় এটা তো আর ফেরত পাওয়া যাবে না। একটু আগেই তো আমরা দেখে আসলাম যে ওল্ড লটা ছিল ইলিগেল ট্রানজাকশনের আন্ডারে যদি কোনো কন্ট্রাক্ট হয়, টর্ট হয়, ট্রাস্ট হয়, এটা ফেরত পাওয়া যাবে না। কিন্তু পাটেল এন্ড মির্জা কেসে কোর্ট বলল যে এখানে ইলিগেল কাজের জন্য তো তার সাজা হচ্ছেই আন্ডার সেকশন 52, এটা তো ভিন্ন জিনিস। পাটেলও জেল খাটতে হবে, মির্জারও জেল খাটতে হবে আন্ডার সেকশন 52, কিন্তু এই টাকা তো ফেরত পাবে। তাহলে ইলিগেল ট্রানজাকশনের আন্ডারে যদি কোনো টাকা ট্রান্সফার হয়েও থাকে এই টাকা ফেরত পাওয়া যাবে। তাহলে তো নিউ ল চলে আসলো। তাহলে নিউ ল অনুযায়ী এখানে যেটা আমরা একদম প্রথম এক্সাম্পল দেখেছিলাম, মনে আছে কিনা, এক্স ওয়াই কে নিয়ে একটা বার্গলারি বা রবারি করতে চাচ্ছিল, টোটাল কন্ট্রাক্ট ছিল 20,000 পাউন্ড দিবে, সে ভ্যান নিয়ে আসবে এবং সে লুকআউট হিসেবে কাজ করবে। 10,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল, পুরাতন আইন অনুযায়ী টাকা ফেরত পাবে না, 10,000 পাউন্ড এক্স ফেরত পাবে না। কিন্তু পাটেল এন্ড মির্জা কেসে বলতেছে নিউ ল যে যেহেতু এক্স ওয়াই কে নিয়ে বার্গলারি করতে চাচ্ছিল, রবারি করতে চাচ্ছিল, অ্যাটেম্পটেড বার্গলারি বা রবারির জন্য তারা লায়াবল হবে, এটা ভিন্ন জিনিস, এক্স এবং ওয়াইয়ের জেল হবে, কিন্তু এক্স তার দেওয়া 10,000 পাউন্ড ওয়াইয়ের কাছ থেকে ফেরত পাবে। তাহলে এই কেসে কোর্ট বলল যে আমাদের এই পাটেল মির্জার কাছ থেকে 6,20,000 পাউন্ড ফেরত পাবে,
যে সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দেয়ার হ্যাড বিন এ ফেলিওর অফ কনসিডারেশন, কারণ মির্জা তো তাকে কোনো ইনফরমেশনই দেয় নাই, সো দ্য ক্লেমেন্ট ওয়াজ এন্টাইটেলড টু রিকভার দ্য মানি অ্যাজ রেস্টিটিউশন অফ আনজাস্ট এনরিচমেন্ট। যে তুমি কাজও করলা না, কোনো কিছু করলা না, তাহলে তুমি টাকাটা রাখবা কেন? ঠিক আছে, তাহলে পুরো টাকাই ফেরত দেওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। তাহলে এই কেসের পরে এখন সুবিধাটা কি হবে? এই কেসের পরে এখন যদি এরকম হয়, এক্স যদি ওয়াইকে, তার একটা আঙ্কেল যদি তার নেফিউকে কোনো জুয়েলারি ট্রান্সফার করে এবং এই জুয়েলারিটা যদি চুরি করে নিয়ে আসে এবং বলে যে নেফিউ তোমার কাছে রেখে দাও, তাহলে আঙ্কেলও নেফিউর কাছ থেকে এটা ফেরত পাবে আন্ডার প্রিজিউম রেজাল্টিং ট্রাস্ট। আবার এরকম যদি হয়, এর সাথে বিয়ের সম্পর্ক যদি এরকম হয় হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক, এবং হাজব্যান্ড যদি কোনো জুয়েলারি চুরি করে ওয়াইফের কাছে দিয়ে দেয় যে তোমার কাছে জুয়েলারিগুলো রাখো, হ্যাঁ, ওয়াইফের কাছে জুয়েলারিগুলো রাখতে বলে, তাও সে এখন প্রিজিউম রেজাল্টিং ট্রাস্টের উপর রিলাই করতে পারবে। দুই জায়গাতেই ইলিগ্যালিটিটাকে ডিফেন্স হিসেবে আনা যাবে, ইলিগ্যালিটিটাকে ইউজ করা যাবে। এখানে আঙ্কেল বলতে পারবে আমি তো চুরি করা জুয়েলারি, এটা তো তুমি জানোই, তাহলে এটা তুমি আমাকে ফেরত দিতে হবে। এখানেও হাজব্যান্ড বলতে পারবে তার ওয়াইফকে এটা তো চুরি করা জুয়েলারি, তুমি তো জানো, এটা ফেরত দিতে হবে। তাহলে আফটার পাটেল অ্যান্ড মির্জা কেস, প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রেও ইলিগ্যালিটি ব্যবহার করা যাবে। তারপরে হচ্ছে প্রিজাম্পশন রেজাল্টিং ট্রাস্টের ক্ষেত্রে তো আগেই ইলিগ্যালিটি ব্যবহার করে এমনিতেই যাইত। তাহলে গিভেন মানি ফর অ্যান ইলিগ্যাল পারপাস, তাহলে ইলিগ্যাল ট্রানজাকশন বাট এক্স ক্যান ক্লেম ব্যাক দ্য প্রপার্টি, হ্যাঁ, এক্স ক্যান রিলাই অন রেজাল্টিং ট্রাস্ট। দুই জায়গাতেই এখন এটা অ্যাপ্লাই হবে। তাহলে এখন সমান সমান হয়ে গেল। আগে যে একটা ইনজাস্টিস ছিল, এই ইনজাস্টিসটা এখন আর নাই। কারণ আগে তো একটা বিরাট ইনজাস্টিস ছিল যে প্রিজিউম রেজাল্টিং ট্রাস্টের ক্ষেত্রে ইলিগ্যালিটি ইউজ করা যাইতো, কিন্তু প্রিজাম্পশন অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে ইলিগ্যালিটি কোড ইউজ করতে দিত না। এটাকে একটা সমান সমান করে দিল হচ্ছে বাই পাটেল এন্ড মির্জা কেস। ক্লিয়ার? এতটুকু দেখলে আমাদের চ্যাপ্টার শেষ। আর লাস্টে যেটা দেওয়া আছে একটা স্লাইডে, সেটা হচ্ছে অটোমেটিক রেজাল্টিং ট্রাস্ট কখন অ্যারাইজ করবে, মানে কখন অটোমেটিক রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ করবে। একটা তো সিচুয়েশন হচ্ছে যে সি যদি মারা যায় তাহলে হবে অটোমেটিক রেজাল্টিং ট্রাস্ট একটা, ওয়ার এ ট্রাস্ট ফেলস মানে মারা গেলে ফেল করলো, ঠিক আছে, এটা একটা সিচুয়েশন। যেখানে বিল্ডিং করার কথা ছিল সেখানে ল্যান্ডস্লাইড হয়েছে এরকম। আর একটা হচ্ছে ইনকমপ্লিট ট্রান্সফার, এ বি কে বলছে যে তুমি হাউসের যে রেন্ট এটা তুমি সি কে দিবা, কিন্তু হাউসটা কাকে দিতে হবে এটা বলে নেই। এখন সি কে তো রেন্ট দিতেছিল, 20 বছর রেন্ট দিছে, পরে সি মারা গেছে, হাউসটা কাকে দিবে এটা তো বলেনি। তাহলে হাউসটা আবার ব্যাক করে এর কাছে চলে আসবে, কারণ হাউসের একটা ইন্টারেস্ট মানে রেন্ট কাকে দিতে হবে বলা হয়েছে, হাউসটা কাকে দিতে হবে এটা বলা হয়নি। তাহলে এখানেও হবে অটোমেটিক রেজাল্টিং ট্রাস্ট। আর 3 নাম্বার হচ্ছে সারপ্লাস ফান্ড যদি থাকে, এক্স ওয়াই কে 30,000 পাউন্ড দিয়ে বলেছিল যে এটা দিয়ে তুমি পোস্টারিং করবা, ইলেকশনের পোস্টারিং করবা, পোস্টারিং করতে খরচ হয়েছে 20,000, রয়ে গেছে হচ্ছে গিয়ে 10,000 পাউন্ড। তাহলে সারপ্লাস ফান্ডের কি হবে? 10,000 পাউন্ড সারপ্লাস ফান্ড আবার এক্স এর কাছে চলে আসবে। আর হচ্ছে ফেলিউর বাই দ্য সেটলার টু স্পেসিফাই বেনিফিশিয়াল ইন্টারেস্ট, এ বি কে কিছু শেয়ার দিয়ে বলছে যে আমি তোমাকে জানাবো কাকে দিতে হবে, বাট কাকে দিতে হবে এটা বলেই নেই। তাহলে এই শেয়ারগুলো ব্যাক করে আবার এর কাছে চলে আসবে অটোমেটিক রেজাল্ট ইন্টারেস্ট, বিকজ ইকুইটেবল ইন্টারেস্ট কাকে দিতে হবে এটা বলা হয়নি। ক্লিয়ার জিনিসটা? তাহলে প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচার এই দুইটা তো দেখে ফেলো, এখানের মধ্যে রেকর্ডিং তো মনে কালকেই পাঠাই দিবে। এবং এটা হচ্ছে আমাদের রেজাল্টিং ট্রাস্ট বোঝার জন্য এই দুইটা তোমার রেকর্ডিং আর হচ্ছে গিয়ে তোমার এই স্লাইডটা, ঠিক আছে। কিন্তু পরীক্ষায় আমাদের শুধু কাজে লাগবে হচ্ছে এই এসেটা, কিন্তু এই এসেটা বোঝার জন্য ওই যে তোমার হোয়েন ডু রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ, যে রেজাল্টিং ট্রাস্ট 3 ধরনের, এটা তোমাকে জানা থাকতে হবে। এই নলেজটাই শুধু খালি এসের জন্য অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা রেজাল্টিং ট্রাস্টের এসেটা দেখব এবং সেম ক্লাসে আমরা কনস্ট্রাকটিভ ট্রাস্টের এসেটাও কমপ্লিট করে ফেলব। তাহলে মোটামুটি আমাদের ট্রাস্ট লয়ের অনেকটুকুই শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।